আসসালামু আলাইকুম। আজকে আমরা আলোচনা করতেছি ইলেকট্রনিক্সের সার্কিট সমাধানের বেসিক কিছু নিয়ম। তো এই ক্ষেত্রে আমরা প্রথমে আলোচনা চলে আসব। তো এক্ষেত্রে আমরা যে তোমাদেরকে যে শিটটা অলরেডি দেওয়া হয়েছে, শিটটা প্রথম দিকেই দেখবা যেখানে আছে ফিচার অফ সিরিজ সার্কিট। আমরা সিরিজ সার্কিটের ক্ষেত্রে যে সহজ এতদিন তো আমরা সিরিজ কানেকশন এবং প্যারালাল কানেকশন অনেক কিছু আমরা দেখছি, সেগুলো ডিটেলসে দেখছি। আজকে আমরা শর্টে দেখব, কারণ বড় বড় সার্কিট তো আমরা অত ডিটেলস দেখলে সেখানে তো আমরা সমাধান করতে পারবো না। তো এই জন্য আমরা কি কাজ করব, সেখানে তোমরা দেখবা যে এখানে শর্ট সার্কিট, শর্ট কায়দা, শর্টে যদি আমরা করি এগুলো, তো আমাদের অনেক সুবিধা হবে বড় বড় সার্কিট সমাধান করতে। তো এই জন্য আমরা একটা দেখবা তোমরা, এখানে আমি যদি একটা আঁকার চেষ্টা করি সার্কিট, দেখো এখানে আমরা এইটা যদি আঁকি, একটা সিরিজ সার্কিট আঁকি, সিরিজ সার্কিট যদি আঁকি এখানে, না বুঝলে সবাই প্রশ্ন করবা আজকের ক্লাসটা বোঝার জন্য, কারণ পরবর্তী ক্লাসে আমরা বড় বড় সার্কিট নিয়ে আসবো, সেখানে কিন্তু অনেক ঝামেলা হবে। তো আজকের ক্লাসটা সবাই প্রশ্ন করার চেষ্টা করবা। এই আমি একটা সার্কিট নিয়ে নিলাম অলরেডি। দেখা যায় না, পুরা ক্লিয়ার দেখা যায়? হ্যাঁ, দেখা যাইতেছে। সাউন্ড করে না কোনো। হ্যাঁ, এটা দেখা যায়। তো এইবার এই সার্কিটে আমরা সিরিজ কানেকশনে কি জানি, সিরিজ কানেকশনে আমাদের কারেন্টটা সমান থাকে, কারণ রেজিস্ট্যান্সের মান ভিন্ন ভিন্ন হতেই পারে, কিন্তু কারেন্ট তো একই পরিমাণ কারেন্ট পাস করবে। এখান থেকেও যেই কারেন্ট যাবে আই কারেন্ট, এখান থেকেও এই পর্যন্ত আসবে, আবার এখান থেকে আই কারেন্ট যাবে, এখান থেকে আই কারেন্ট যাবে, পুরো আবার নেগেটিভ ঘুরতে ঘুরতে নেগেটিভ প্রান্ত চলে আসবে। তো আমরা কি জানি, যখন এই যে ইলেকট্রোমোটিভ ফোর্স বা কারেন্ট, যে তড়িৎচালক শক্তি বা ব্যাটারিকে এই যখন আইকে প্রবাহিত করে এই রেজিস্ট্যান্স পার করবে, তখন তার একটা ব্যাটারি একটা শক্তি নষ্ট হবে, সেটা বি ওয়ান পরিমাণ শক্তি নষ্ট হবে। আর এই যে এই পর্যন্ত আসবে, আবার সেখান থেকে এই কারেন্ট, এই আই কারেন্টকে এই পর্যন্ত আসলে, এই কারেন্টকে আবার যখন এই রেজিস্ট্যান্স পার করবে, তখন এই রেজিস্ট্যান্স একটা ভোল্টেজ শক্তি নষ্ট করবে, সেটা হচ্ছে বি টু। আর এই রেজিস্ট্যান্স একটা শক্তি নষ্ট করবে, সেটা হচ্ছে বি থ্রি। তো এই বি ওয়ান বি টু বি থ্রি যোগ করলে আমরা পাবো বি ওয়ান। তাহলে এক নাম্বার কন্ডিশন আমরা লিখবো, যদি আমি এক নাম্বার স্টার দিয়ে লিখি এখানে, এক নম্বর কন্ডিশনে আমরা লিখবো যে বিটি মানে টোটাল ভোল্টেজটা আমরা পাবো কীভাবে, বি ওয়ান প্লাস বি টু প্লাস বি থ্রি। তো যে কেউ যে কোনো প্রশ্ন করতে পারো। তারপরে এবার দেখো এখানে আমরা যে কারেন্ট রেজিস্ট্যান্স কীভাবে পাবো, টোটাল রেজিস্ট্যান্স, সেই টোটাল রেজিস্ট্যান্সটা পাবো আর ওয়ান প্লাস আর টু প্লাস আর থ্রি। মানে আর টি মানে কি, টোটাল রেজিস্ট্যান্স, বা আর এসও তোমরা লিখতে পারো। লিখবা কি আর ওয়ান প্লাস আর টু প্লাস আর থ্রি। কিছুক্ষণ আগে আমার বাসায় কারেন্ট ছিল না, এখন তো কারেন্ট চলে আসছে, এই জন্য সুবিধা হয়েছে, এই জন্য ক্লাসটা নিতে পারতেছি। তো এইবার আমরা দেখব, এই গেল আমাদের সিরিজ কানেকশন। তো সিরিজ কানেকশন কিন্তু আবার দুইটা শর্ট, এত কিছু আমার জানা দরকার নেই। আগে সিরিজে আমরা কী শিখছি এটা জানা দরকার নাই, এখন এই শর্টে আমরা কী শিখি। সিরিজের ক্ষেত্রে আমরা দুইটা জিনিস আমরা জেনে রাখবো, এই দুইটা জিনিস খুবই গুরুত্বপূর্ণ। আমাদের ভোল্টেজটা সিরিজের ক্ষেত্রে আমরা যতগুলো রেজিস্ট্যান্স সিরিজে থাকবে সবগুলোর ভোল্টেজ যোগ করলে আমাদের ব্যাটারি টোটাল ভোল্টেজ পাওয়া যায়। আর এটা যদি টোটাল রেজিস্ট্যান্স বের করতে চাই, সিরিজের টোটাল মানে তুল্য রেজিস্ট্যান্স বের করতে চাই, তার মানে সবগুলো রেজিস্ট্যান্স যোগ করলে আমাদের শেষ। এবার আমরা আসবো প্যারালাল কানেকশনে। এরপর আমরা দেবো কিছু সিম্বল, কিছু প্রতীক দেখতে হবে। প্রতীকগুলো খুবই গুরুত্বপূর্ণ। আমি ওই যে নোটে সবগুলোই লিখে দিছি। এই যে, তো আমরা যে সার্কিটে নিলাম, এখন এখানে দেখো এখানে ভিন্ন কি হবে, একজনে বলো তো এখানে কি ভিন্ন হবে এই সার্কিটে। আই ভিন্ন হবে হ্যাঁ, নাকি? আই ভিন্ন হবে, কারণ কারেন্ট ভিন্ন হবে। আমাদের যে শাখা ভিন্ন 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 শাখায় এই আই কারেন্ট ভাগ হয়ে যাবে। এখানে আমাদের নেগেটিভ প্রান্তে আসতে তিনটা রাস্তা আছে, এই একটা রাস্তা আছে, এই একটা রাস্তা আছে, এই একটা রাস্তা আছে।
নেগেটিভ প্রান্তে যদি কোনো কারেন্ট আসতে হয় তো 3টা রাস্তা পার হয়ে আসতে হয়। তো 3টা রাস্তায় আই পরিমাণ কারেন্ট, তো 3টা রাস্তা ভাগ হয়ে যাবে। তার মানে আই কারেন্ট ভিন্ন ভিন্ন। তাই আমাদের প্যারালাল কানেকশনে কারেন্ট ভিন্ন ভিন্ন। তো আমরা প্যারালাল কানেকশনে প্রথমে আমরা কি পাবো তাহলে? তাহলে আমরা আই পাবো কিভাবে? আই পাবো যদি আমি I1, I2, I3 যোগ করি। ঠিক আছে? প্যারালাল কানেকশনে একটা শর্ত যে প্যারালাল কানেকশনে আমরা I1, I2, I3 যোগ করলে আমরা পাবো কি? টোটাল কারেন্ট, এই যে আইটি পাবো। হ্যাঁ, টোটাল কারেন্ট। তারপরে আমরা যদি করি যে এখানে প্যারালাল কিভাবে করব? প্যারালালের সূত্র আমরা অলরেডি পড়ছি যে আমি আগের যে আমরা ইউটিউবে যে লেকচারগুলো দিয়েছি সেখানে আমি অলরেডি দেখাইছি যে 1/RP ইকুয়াল 1/R1 প্লাস 1/R2 প্লাস 1/R3। তো সেই কাহিনী করলে তো আমাদের অনেক ডিটেলস হয়ে যায়, তো ডিটেলস আমরা অত করব না। তো আমরা সরাসরি এইভাবে সূত্রটা করবো। সূত্রটা শর্ট যদি আমরা নিয়ে আসি, সেটা লিখবো এইটা R1 ইনভার্স 1 প্লাস R2 ইনভার্স 1 প্লাস R3 ইনভার্স 1। এটা করার পরে আবার টোটাল যে রেজাল্ট পাবো সেটাকে ইনভার্স করব। এটা হচ্ছে আমাদের প্যারালাল কানেকশনের সূত্র, প্যারালাল কানেকশনের তুল্য রেজিস্ট্যান্সের সূত্র। আরপি ইকুয়াল R1 ইনভার্স 1 প্লাস R2 ইনভার্স 1 প্লাস R3 ইনভার্স 1, যে রেজাল্ট পাবো হোল ইনভার্স 1। আর তোমরা একটা জিনিস জানবা, এটা হচ্ছে আমাদের 3টা রেজিস্ট্যান্স বা 2 বা 2 এর অধিক রেজিস্ট্যান্স যদি থাকে, 2টা হলেও তোমরা এইটা এই সূত্র দিয়ে করতে পারবা, 3টা হলেও করতে পারবা, 4টা হলেও করতে পারবা, এন সংখ্যক হলেও করতে পারবা। যখন আমরা একটু খেয়াল করবা যেখানে 2টা রেজিস্ট্যান্স থাকে, 2টা রেজিস্ট্যান্স থাকলে আমরা এই নিয়মটা অ্যাপ্লাই না করলেও আমরা একটু আরও শর্টে যাইতে পারবো। যদি আমাদের 2টা রেজিস্ট্যান্স থাকে, ঠিক আছে, তো ওই অবস্থা আমরা কি করব? এটা আমাদের R1 রেজিস্ট্যান্স, এটা আমাদের R2 রেজিস্ট্যান্স, আর এটা হচ্ছে আমাদের বিটি মানে টোটাল ভোল্টেজ ব্যাটারি। এখন এই অবস্থায় তোমরা কি করবা? যদি এইটার প্যারালাল বের করতে চাও, 2টা রেজিস্ট্যান্সের ক্ষেত্রে প্যারালাল যদি কেউ বের করতে চাও, ডাইরেক্ট শর্ট সূত্র মনে রাখবা, আরপি ইকুয়াল রেজিস্ট্যান্স দ্বয়ের গুণফল R1 ইন্টু R2। বাই R1 প্লাস R2। হ্যাঁ, বাহ, R1 প্লাস R2। তো এই সূত্রটা মনে রাখলে আমাদের আর ওই সূত্রটা করার দরকার নাই। ঠিক আছে? এটা হচ্ছে আমাদের 2টা রেজিস্ট্যান্স থাকলে 3টা। তাহলে হ্যাঁ, আমি আরেকটা কথা বলি, 3টা। তাহলে বলতেছি তিনটা থাক, এইভাবে হয় না কেন? কোনটা? ওই যে উপরে যে তিনটা ছিল রেজিস্ট্যান্স, হ্যাঁ, 3টা তাহলে থাকলে, যদি এইভাবে লিখতাম হতো না? না 3টে থাকলে তুমি এই নিয়মটা অ্যাপ্লাই করতে পারবে না। 3 বা 3-এর অধিক থাকলে আমরা এই সূত্রটা অ্যাপ্লাই করব। আর 2টা থাকলে আমরা এই সূত্রটা অ্যাপ্লাই করব। আবার 2টা থাকলে তুমি এই সূত্রটা অ্যাপ্লাই করতে পারো। ঠিক আছে? এটা হচ্ছে তোমার 2টা। তো আমাদের বেশিরভাগ বড় বড় সার্কিট যে আমরা বিএসসিতে যে সার্কিটগুলো সমাধান করব, সেগুলো বেশিরভাগ 2টাই বেশি প্যারালাল থাকে। তো 2টা যদি প্যারালাল থাকে আমরা এই সূত্রটা কেন করব? বারবার ইনভার্স করব, তারপর হোল ইনভার্স করব। তার চেয়ে আমরা এটা করি, সরাসরি এটা করব। তো আমাদের বিএসসির জন্য আমরা এইটা বেশিরভাগ মুখস্থ রাখবো, কারণ বেশিরভাগ জায়গায় আমরা এইটা অ্যাপ্লাই করব। দুইটা রেজিস্ট্যান্স যখন আমি প্যারালাল দেখবো, তখনই আমরা কি করব? প্যারালাল রেজিস্ট্যান্স দ্বয়ের গুণফল ডিভাইড বাই রেজিস্ট্যান্স দ্বয়ের যোগফল, এই সূত্রটা আমরা অ্যাপ্লাই করব। আর তোমরা একটা জিনিস জানবা যে আমরা যে সময় আমরা থেভেনিন করাইছি বা সুপারপজিশন করাইছি, ওই সময় কিন্তু আমি এই সূত্রটা বারবার অ্যাপ্লাই করছি। হয়তো কেউ ওখান থেকে ধরতে পারছো কি পারো না আমি জানি না। এই সূত্রটাই আমি বারবার অ্যাপ্লাই করছি যখন 2টা প্যারালাল বের করছি। তো এটা হলো আমাদের দুইটা রেজিস্ট্যান্সের প্যারালাল সূত্র। আর এটা হচ্ছে আমাদের 3টা রেজিস্ট্যান্সের প্যারালাল তুল্যরোধের সূত্র। তো এবার আমরা যাব কিছু সোর্স দেখাবো। এবার সোর্স চিনতে হবে। আচ্ছা, সোর্স, হ্যাঁ বলো। যদি দুইটা থাকলে কি আমরা এই দুইটা সূত্র ইউজ করতে পারবো? দুইটা থাকলে আমরা এই সূত্র অ্যাপ্লাই করব। আর 2টা থাকলে তুমি এই সূত্র অ্যাপ্লাই করতে পারবা। এটাও বের করবা তুমি আজকে, 2টা রেজিস্ট্যান্স নিয়ে তারপর তুল্যরোধ বের করবা, এটা দিয়ে বের করবা, এটা দিয়ে বের করবা, একই রেজাল্ট। আবার 3টা থাকলে তুমি এটা দিয়ে করবা না, কারণ এখানে R3 তুমি লিখতে পারবা না। আবার তুমি 3টে থাকলে তুমি কি লিখতা? যে R1 R2 R3 ডিভাইড বাই R1 প্লাস R2 প্লাস R3। এইভাবে সূত্রটা হবে না, কারণ এটা 2টা সূত্রের জন্য। আর এটা কিভাবে আসছে, যদি এটা ডিটেলস কেউ দেখতে চাও, তো আমি পরবর্তী ক্লাসে আবার দেখাবো, কারণ এটাও আসছে আমাদের। এটাও বের করার সূত্র আমাদের প্রমাণ আছে, অনেক বড় একটা প্রমাণ আছে। প্রমাণটা করে আমরা ওখান থেকে করে নিয়ে আসতে পারি। এটা এমনি এমনি আসে না, এটা শর্টকাট সূত্র না, এটা কিন্তু আমাদের বেসিক সূত্র। এটাও আসে। আর এটা তো আমাদের এই সংখ্যক রেজিস্ট্যান্সের ক্ষেত্রে। ঠিক আছে? তো 2টার ক্ষেত্রে আমরা এইটা মনে রাখবো সবসময়, 2টা রেজিস্ট্যান্স যদি থাকে প্যারালালি, এইটা মুখস্থ মনে রাখবো। আর যদি এন সংখ্যক থাকে, তো এন সংখ্যক বা 3 এর অধিক বা এন সংখ্যক পর্যন্ত, তাহলে আমরা এইটা দিয়ে করব। আর কারো কোনো প্রশ্ন আছে? কারো কোনো প্রশ্ন থাকলে করতে পারো। নাই প্রশ্ন। ও, বাহ, সুন্দর। তো এবার আমরা কিছু সোর্স দেখবো। সোর্স সম্পর্কে অনেক আমাদের প্রশ্ন থাকবে। ঠিক আছে? আমরা সোর্স দেখবো কিছু।
তো এই সোর্স দেখার জন্য আমরা কিছু যদি সোর্সে আসি, আমরা এটা হচ্ছে আমাদের 1 নাম্বার পয়েন্ট, আমাদের শীট অনুসারে আমার শীট আমি যে শীট দিয়েছি। আর এটা হচ্ছে আমাদের 2 নাম্বার পয়েন্টে আলোচনা ছিল। আর 3 নাম্বার পয়েন্টে আমরা আলোচনা করতে চেয়েছিলাম সোর্স। আর শীটে দেওয়া আছে। তো সোর্স, এখন এই সোর্স যদি আমি দেখাই এখানে, তুমি দেখবা যে এখানে এই যদি এই জিনিসটা যদি আমরা দেখি, বেশিরভাগ আমাদের আমরা যে সারা জীবন যেভাবে করে আসছি, আর এটা সার্কিট রাখতে গেলে ওইভাবে হয়ও না। যে এইটাকে বলা হয় সেল। সেল, এটাকে বলা হয় শুধুমাত্র সেল। হ্যাঁ, এটা কিন্তু সেল এক ধরনের ব্যাটারি কাজ করে। তো এটারে বলা হয় সেল। এটা হচ্ছে ব্যাটারি পজিটিভ প্রান্ত, বড় বড় যেটা থাকে ওটা পজিটিভ, এটা হচ্ছে নেগেটিভ। এটা হচ্ছে এক ধরনের সেল। এখন সেলের কাজ কি? এখন এই শুধুমাত্র হ্যাঁ, একটু বলো একজন। হ্যাঁ। একটা থাকলে তো শুধুমাত্র একটা থাকলে তো ব্যাটারি হয় না। হুম। না, এটাও ব্যাটারি কাজ করবে, কিন্তু এটা ব্যাটারি না। শুধুমাত্র হ্যাঁ, এটা সেল, এটা একটা সেল। আর হ্যাঁ, এটা ব্যাটারি না। তো এটাও ব্যাটারির মতো কাজ করবে, কিন্তু এটা একটা ভোল্টেজ কত? কেউ বলতে পারো এইটার ভোল্টেজ কত? এটার ভোল্টেজ কত থেকে কত? এটার রেঞ্জ কত ভোল্টেজ? জানি না। এটা ভোল্টেজ রেঞ্জ আপাতত আমাদের এটা যে আদর্শ যে ভোল্টেজ রেঞ্জ আইডিয়াল যেটা, সেটা হচ্ছে 1.2 ভোল্ট। আর এটা 1.2 ভোল্ট থেকে 1.5 সর্বোচ্চ হতে পারে। তুমি যখন 1.5 তোমার যখন তোমার বইয়ে কোনো অঙ্কে উল্লেখ থাকবে যে 1.5 ভোল্টের একটা ব্যাটারি, তখন তুমি ব্যাটারিটা এইভাবে আঁকতে পারো, কোনো সমস্যা নেই, ঠিক আছে। যখন 1.5-এর চেয়ে বেশি হবে, তখন তোমার এইভাবে আঁকতে হবে। যে এটা হচ্ছে আমাদের বেশি মানের একটা এটা কারেন্ট, এটা হচ্ছে ব্যাটারি বা ভোল্টেজ সোর্স। হ্যাঁ, এটা হচ্ছে বেশি মানে ভোল্টেজ সোর্স। আর এটা হচ্ছে আমাদের সংক্ষিপ্ত একটা সেল। তো এটা হচ্ছে আমাদের, এটার 1.2 হয়। আর আপাতত আমাদের 1.2 দিয়ে এটার মান, কিন্তু আমাদের এখানে 1.5 পর্যন্ত তুমি দিতে পারো। 1.5 ভোল্ট পর্যন্ত যদি হয় কোনো সার্কিট, তাহলে ওই সার্কিট তুমি এটা ব্যবহার করতে পারো। এবার আচ্ছা, হুম, যদি এটা ব্যাটারি না হয় তাহলে আবার ব্যাটারির মতো কাজ করে কিভাবে? এটাই তো ব্যাটারি। সেল মানে হচ্ছে একটা কোষ বা ব্যাটারি, এটাও একটা ব্যাটারি, কিন্তু এটা ছোট ছোট মানের ব্যাটারি। আচ্ছা। কিন্তু এটা তুমি যখন এখন দেখো 10 ভোল্ট, 10 ভোল্ট আসলো, তোমার অঙ্কে আসলো 10 ভোল্ট। হ্যাঁ, 10 ভোল্ট আসলো, তখন তুমি যে এটা আঁকো একটু ভুল হবে, বুঝছো? কারণ এখানে তো আমাদের এই যে 10 ভোল্টে কিন্তু এটা সর্বোচ্চ আঁকা যায় 1.5 ভোল্টের জন্য। এটা আমাদের আঁকতে গেলে অতটা আসে না, বুঝছো? ওই যে আঁকার সময় ওইটাই হয়ে যায় মূলত। আবার অনেক সময় খেয়াল থাকে না এটা আঁকার। তো এই যে এখন থেকে সবাই খেয়াল রাখবা যে এটা আমরা 1.5 ওদিক হলে আর আঁকবো না, এটা 1.5 ভোল্ট পর্যন্ত আমরা এটা আঁকবো। তো এবার এই চিত্রটা হচ্ছে আমাদের ব্যাটারি পিত্রিকা পূজা। এবার মনে হয় তুমি দেখলে বুঝতে পারো এটা হচ্ছে ব্যাটারি। হ্যাঁ, আমি নোটে পাইছি এটা। হুম, এটা হচ্ছে ব্যাটারি বা ভোল্টেজ সোর্স। এটা হচ্ছে ব্যাটারি। নোটে তো আমি সবই দিয়ে দিচ্ছি, তোমরা যদি নোট করে আগে রাখো তাহলে তো এখন অনেক সুবিধা হবে ধরতে। এটা হচ্ছে ব্যাটারি। এটা হচ্ছে ব্যাটারি। তাহলে ব্যাটারির কাজ কি? ব্যাটারি কি হতে পারে? ব্যাটারি তুমি এখন কিন্তু তুমি এই যে যদি এটা যদি তোমার হয় 1 ভোল্ট, 1 ভোল্টের ভিতরে কিন্তু তুমি এটা আঁকতে পারবে, 1 ভোল্টের ব্যাটারি আছে। তো আবার যদি মনে করো তুমি 10 ভোল্ট বা 20 ভোল্টের জন্য তুমি এটা আঁকতে পারবা। কিন্তু এটা 1 থেকে মনে করো এটা হচ্ছে 1.5 পর্যন্ত সর্বোচ্চ তুমি আঁকতে পারবা, 1.5 ভোল্ট পর্যন্ত এটা। আর এটা তুমি যে কোনো ভোল্টেজের জন্য আঁকতে পারবা। এই গেল। এবার এবার দেখবো আমরা কারেন্ট সোর্স। এইটা হচ্ছে আমাদের কারেন্ট সোর্স, মানে ধ্রুব কারেন্ট সোর্স। এখন কারেন্ট সোর্স কেন এটা? কারণ এটা এই যে ডিরেকশনটা তোমরা দেখতে পাইতেছো ভিতরে, বৃত্তের ভিতরে যে ডিরেকশনটা দেখতে পাইতেছো, ওই ডিরেকশনটা হচ্ছে ওই দিকে কারেন্ট কোন দিকে প্রবাহিত হয় ওইটা নির্দেশ করে ডিরেকশনটা দ্বারা, ঠিক আছে। এটা হচ্ছে আমাদের কারেন্ট সোর্স। এটা হচ্ছে উপরের দিকে কারেন্ট প্রবাহিত করতেছে। আর আমি যদি আবার আঁকি যে এটা নিচের দিকেও, কিন্তু এটা তীর চিহ্ন আমি নিচের দিকে দেই, তার মানে নিচের দিকে তড়িৎ প্রবাহিত হবে। আবার যদি যখন ডিরেকশন উপরে দেওয়া, মানে উপরের দিকে তড়িৎ প্রবাহিত হচ্ছে, সেটা আমরা দেখলে সহজে বুঝতে পারবো। এবার এবার দেখবো আমরা ডিপে। শোনো, হ্যাঁ, এই যে ধ্রুব ধ্রুব কারেন্ট সোর্স বুঝলাম না, মানে ধ্রুবটা বুঝলাম না। ধ্রুব মানে তুমি ধ্রুব বুঝতে পারবা। ধ্রুব আমি এই পরের যে এইটা এখন যে চিত্রটা দেখাবো, এটা দেখালে তোমার এটা আমি এখন ব্যাখ্যাও দেবো। এখন এইটা আগে দেখো, তারপরে ওইটার ব্যাখ্যা দেবো আমি। এটা হয়তো আমাদের বিএসসির বইতে নাই, আমার মনে হয় নাই, আমাদের ইলেকট্রনিক্স ওয়ানে নাই। তারপরও এটা বাহির থেকে নেওয়া, তারপর তোমরা দেখো এটা। এটা হচ্ছে আমাদের ডিপেন্ডেন্ট কারেন্ট সোর্স। এখন ডিপেন্ডেন্ট কারেন্ট সোর্স তার মানে এটা হচ্ছে ইন্ডিপেন্ডেন্ট কারেন্ট সোর্স। ইন্ডিপেন্ডেন্ট কারেন্ট সোর্স মানে স্বাধীন কারেন্ট সোর্স। হ্যাঁ, আর এটা হচ্ছে ডিপেন্ডেন্ট মানে নির্ভরশীল কারেন্ট সোর্স।
এখন নির্ভরশীল কারেন্ট সোর্স, এখন যদি তুমি বলো ইন্ডিপেন্ডেন্ট কারেন্ট সোর্স, তার তো যদি আমাদের ইন্ডিপেন্ডেন্ট হয়, স্বাধীন হয়, সে তো অবশ্যই দুর্ভোগ। ধ্রুব কারেন্ট সোর্স মানে কি, সবসময় সময়ের সাথে সাথে সে একই পরিমাণ তড়িৎ প্রবাহিত করবে। মানে তড়িৎ প্রবাহিত করতে হলে তার কার উপর নির্ভর করতে হবে না। বুঝছো? আমি যদি বলি এই সার্কিটে তোমার 2 অ্যাম্পিয়ার কারেন্ট প্রবাহিত করতে হবে, সে যদি অবিরাম 2 অ্যাম্পিয়ার কারেন্ট প্রবাহিত করতে পারে, তার মানে আমি বলবো যে এটা ধ্রুব কারেন্ট সোর্স। আর এখন এখন আমি যদি বলি এই সার্কিটের তুমি কারেন্ট বের করো, এই সার্কিটের কারেন্ট, এখন এই সার্কিটে আমাদের মনে করে ভোল্টেজটা দেওয়া নেই, এই সার্কিটে ভোল্টেজ দেওয়া নেই। এখন তুমি এইটা যদি তুমি কারেন্টটা বের করো, এটা কারেন্টটা বের করো। এখন যদি আমি রেজিস্ট্যান্সের মান চেঞ্জ করি বারবার, মনে করি এটা আরও অনেক জায়গায় R2 দিয়ে দিই, রেজিস্ট্যান্সের মান চেঞ্জ করি, রেজিস্ট্যান্সের মান বাড়ালে হয়তো কারেন্ট কম যাবে, আর কমালে কারেন্ট বেশি যাবে। এখন মনে করো তাহলে এই যে রেজিস্ট্যান্সের মান বারবার চেঞ্জ করার জন্য আমার যে একটা কারেন্টের চেঞ্জ হলো এই সার্কিটে, এই যে 3টা রেজিস্ট্যান্সের কারেন্ট চেঞ্জ হলো, তাহলে টোটাল কারেন্টও তো চেঞ্জ হবে। তো টোটাল কারেন্ট নির্ভর করতেছে কার উপর? এই R1 R2 R3 উপর টোটাল কারেন্টটা নির্ভর করতেছে। তার মানে এটা হচ্ছে ডিপেন্ডেন্ট কারেন্ট সোর্স। তাহলে আমি এই যদি কারেন্ট সোর্স লাগাইতাম, তার মানে এখানে লাগাইতাম এই ডিপেন্ডেন্ট কারেন্ট সোর্স লাগাইতাম। আবার মনে করো না, এইবার আমি এই রেজিস্ট্যান্স একটাও চেঞ্জ করব না, তার মানে রেজিস্ট্যান্স যেভাবে থাকবে সেভাবেই আছে। এবার আমি তাহলে ওইখানে লাগাবো কোনটা? এইটা লাগাবো। এটা লাগাইলে মানে কি, এটা অলওয়েজ যেই পরিমাণ প্রথমে যেই কারেন্ট প্রবাহিত করবে, কিছুক্ষণ পরেও একই পরিমাণ কারেন্ট প্রবাহিত করতেই থাকবে, সারাদিন একই পরিমাণ কারেন্ট প্রবাহিত করতে থাকবে। তার মানে এটা হচ্ছে আমাদের ধ্রুব কারেন্ট সোর্স বলা হয়, বা এটাকে বলা হয় আরেকটা নাম আছে এটার, স্বাধীন কারেন্ট সোর্স বা ইন্ডিপেন্ডেন্ট কারেন্ট সোর্স। আর এটা হচ্ছে ডিপেন্ডেন্ট কারেন্ট সোর্স, এটা কোনো কার উপর নির্ভর করে, আর এটা কার উপর নির্ভর করে না। এবার দেখবো আমরা ডিপেন্ডেন্ট ভোল্টেজ সোর্স। হ্যাঁ, ডিপেন্ডেন্ট ভোল্টেজ সোর্স। এখন ডিপেন্ডেন্ট ভোল্টেজ সোর্স এটাও আমাদের বইতে নাই। তারপর দেখো এটা এই ডিপেন্ডেন্ট ভোল্টেজ সোর্স মানে এটাও একটা ব্যাটারি। এটাও কিন্তু একটা ব্যাটারি চিত্র, এটাও একটা ব্যাটারি চিত্র। এখন এটা যদি ব্যাটারি চিত্র হয়, এটা একটা ব্যাটারি চিত্র, তার মানে এটাও হচ্ছে আমাদের ডিপেন্ডেন্ট ডিপেন্ডেন্ট ব্যাটারিজ। মানে এটা হচ্ছে ডিপেন্ডেন্ট, কারণ এটাও কার উপর নির্ভর করবে। দেখো এইটা যদি আসো তুমি এখানে রেজিস্ট্যান্স যদি চেঞ্জ করো, তোমার এটা দেওয়া নাই, এটা দেওয়া নাই, ব্যাটারি দেওয়া নাই। ব্যাটারি তোমার বের করতে হবে যে টোটাল ভোল্টেজ কী পরিমাণ, এই R1 R2 R3 টোটাল কী পরিমাণ ভোল্টেজ নষ্ট করতেছে, এটা তুমি বের করতে যাও। তো তুমি যদি এবার এই রেজিস্ট্যান্স বাড়াও, রেজিস্ট্যান্স বাড়ালে আমাদের কি বাড়বে? ভোল্টেজও বাড়বে। রেজিস্ট্যান্স বাড়ালে ভোল্টেজ বাড়ে, মানে কি, ভোল্টেজ বেশি নষ্ট হয়, এটাই হচ্ছে ভোল্টেজ বাড়া। ঠিক আছে? তাহলে ভোল্টেজ বেশি নষ্ট হয়, কারণ আমাদের যে ওহমের সূত্র জানি সেটা হচ্ছে B = IR। ঠিক আছে? তার মানে রেজিস্ট্যান্স ভোল্টেজের সমানুপাতিক। রেজিস্ট্যান্স বাড়ালে ভোল্টেজ বেশি নষ্ট হবে, রেজিস্ট্যান্স কমালে ভোল্টেজ কম নষ্ট হবে। তো এবার এখানে দেখো, তুমি যদি এই রেজিস্ট্যান্সকে চেঞ্জ করার চেষ্টা করো, তুমি যদি রেজিস্ট্যান্স বাড়াই দাও, তার মানে এখানে ভোল্টেজ বেশি নষ্ট হবে। তো 3টা ভোল্টেজ যদি যোগ করো, দেখবা যে এই ভোল্টেজটা চেঞ্জ হয়ে গেল। আবার দেখো এই রেজিস্ট্যান্স যদি তুমি কমাই দেওয়ার পর যদি টোটাল ভোল্টেজগুলো সব যোগ করো, দেখবা যে এখানে ভোল্টেজটা আবার কমে গেল। তো একবার কমলো, একবার বাড়লো, তো এগুলো কার উপর নির্ভর করতেছে? এইটার উপর নির্ভর করতেছে, এইটার উপর নির্ভর করতেছে, এইটার উপর নির্ভর করতেছে। তার মানে এটা হচ্ছে আমাদের ডিপেন্ডেন্ট ভোল্টেজ সোর্স। এতটুকুতে কার কোনো সমস্যা আছে? না, সমস্যা নাই এত। তো অনেক নতুন নতুন জিনিস এখান থেকে জানা যাবে, যেগুলো আমাদের বইতে অনেকগুলো নাইও। ঠিক আছে? তারপর আমি দেখাই দিতেছি এগুলো, কারণ যদি কোথাও সার্কিটে পাও সুবিধা হবে। গেল। ডিপেন্ডেন্ট ভোল্টেজ সোর্সটা কিসের উপর আসলে নির্ভর করে? ডিপেন্ডেন্ট ভোল্টেজ সোর্স, এই যে ডিপেন্ডেন্ট ভোল্টেজ সোর্স, তোমার আবার একটু আমি বলি তাহলে। ডিপেন্ডেন্ট ভোল্টেজ সোর্স যখন, এটা ডিপেন্ডেন্ট ভোল্টেজ তুমি কখন পাবা বা কখন এগুলো অ্যাপ্লাই হবে? দেখবা যে এখানে আমাদের পরিবর্তনশীল রেজিস্ট্যান্স। এখন তোমরা তো অনেকে হয়তো পরিবর্তনশীল রেজিস্ট্যান্সের জানো, যে সিম্পল জানো প্রতীক, জানো না হয়তো। আমি এখানে পরিবর্তনশীল রেজিস্ট্যান্সের সিম্পলটা একটু দেখাই দিই এখানে, এই যে এই যদি সার্কিটে কোনো অবস্থায় এই জিনিসটা দেখতে পাও, তো বুঝবা যে ওইখানে রেজিস্ট্যান্সটা পরিবর্তনশীল অলওয়েজ। কোনো সময় হবে 2 ওহম, কোনো সময় হবে 4 ওহম, কোনো সময় হবে 5 ওহম। অঙ্কে উল্লেখ থাকবে যে এটাকে বলা হয় লোড রেজিস্ট্যান্স। আর লোড রেজিস্ট্যান্সের আমাদের পরিবর্তনশীল যদি হয়, পরিবর্তনশীল হলে এরকম তীর চিহ্ন দেওয়া থাকে। তীর চিহ্ন যদি দেওয়া থাকে, তো বুঝবা এটা যে পরিবর্তনশীল রেজিস্ট্যান্স। ওখানে মান বারবার চেঞ্জ হইতে পারে, বারবার চেঞ্জ করে আমাদের অঙ্ক করতে হয়। তো এই যদি অবস্থা হয়, তো এই যদি পরিবর্তনশীল রেজিস্ট্যান্স আমি এখানে সিরিজে ব্যবহার করি, এই জায়গায় এখানে আমি পরিবর্তনশীল রেজিস্ট্যান্স তীর চিহ্ন দিয়ে দিই, এখানে তীর চিহ্ন দিই, এখানে, তার মানে বারবার রেজিস্ট্যান্সগুলো চেঞ্জ হবে। একবার যদি রেজিস্ট্যান্স বাড়ে, ভোল্টেজটা বেশি নষ্ট হবে। তার মানে টোটাল ভোল্টেজ যোগ করো, দেখো একটা বেশি ভোল্টেজ আসবে। তাই এখানে কি এটা বেশি ভোল্টেজ আসলো। আবার দেখো এবার যদি রেজিস্ট্যান্স এখানে কমাই দাও, যদি পরিবর্তনশীল রেজিস্ট্যান্স ব্যবহার করো, এখানে যদি কমাই দাও, তাহলে ভোল্টেজ কম নষ্ট হবে, এখানেও কম নষ্ট হবে, এখানেও কম নষ্ট হবে, সব জায়গায় যদি কমাই দাও।
তাহলে কি হবে, একটা ভোল্টেজ, এটা আবার একটা কম ভোল্টেজ পাইলা, তাই প্রথম পাইলে বেশি ভোল্টেজ, তারপর পাইলে কম ভোল্টেজ, ব্যাটারি ভোল্টেজটা বারবার চেঞ্জ হইলো না। তাহলে এইটা হলো কি আমাদের ডিপেন্ডেন্ট, কার উপর ডিপেন্ড করতেছে, এই R1 R2 R3 উপর ডিপেন্ড করতেছে। রোদের উপর। হ্যাঁ, রোদের উপর ডিপেন্ড করতেছে। আর যদি আমি এই যে ইন্ডিপেন্ডেন্ট যেটা আছে, এই যে ইন্ডিপেন্ডেন্ট ভোল্টেজ সোর্স, এইটা কোনো দিন চেঞ্জ হবে না, কারণ তুমি যখন এই যে B1 B2 B3 যোগ করবা, আজীবন কিন্তু তুমি এই ব্যাটারি টোটাল ভোল্টেজটাই পাবা এই ব্যাটারির ক্ষেত্রে। তার মানে এটা কি ইন্ডিপেন্ডেন্ট, এটা স্বাধীন। এটা কার উপর নির্ভর করে না, রেজিস্ট্যান্স কোনোটার উপর নির্ভর করবে না, কারণ আমি তো পরিবর্তনশীল রেজিস্ট্যান্স ব্যবহার করি নাই। আমি প্রথমে যেই রেজিস্ট্যান্স ব্যবহার করছি একই মানের রেজিস্ট্যান্স, সারা জীবনে একই রেজিস্ট্যান্স থাকবে। আর যখন আমি রেজিস্ট্যান্স পরিবর্তনশীল রেজিস্ট্যান্স এই ধরনের রেজিস্ট্যান্স ব্যবহার করব, তখনই কিন্তু আমাদের এইটা আসবে ডিপেন্ডেন্ট ভোল্টেজ সোর্স। তখন আমরা ব্যাটারি পরিবর্তে এইটা হবে, এইটা। বুঝছি। তো এবার আমরা যাব কারেন্ট ডিভিশন, যে কারেন্ট কিভাবে ভাগ হয়। আমরা ব্যাটারি দিয়ে দেখেছি এতদিন যে ব্যাটারি থেকে আমরা কিভাবে সেখানে আমরা সার্কিটের টোটাল কারেন্ট বের করতাম। তারপরে সার্কিট টোটাল কারেন্ট থেকে আমরা ওই ভোল্টেজ বের করে ভোল্টেজকে রেজিস্ট্যান্স দিয়ে ভাগ করলে আমরা প্যারালাল কানেকশনে আমরা কারেন্ট বের করতে পারতাম। এবার যদি আমাদের ব্যাটারি না দেওয়া থাকে তাহলে কি অবস্থা হবে, সেই অবস্থাটা আমরা এখন দেখব। তো সেই অবস্থাটা যদি আমরা দেখাই, এখানে 4 নাম্বার, আমরা 3 নাম্বার শেষ, আমাদের প্রতীকগুলো দেখানো শেষ। যদি কারো প্রশ্ন থাকে পিছনের সবগুলো আবার প্রশ্ন করতে পারো, কারণ এগুলো আমাদের জানতে হবে, বড় বড় সার্কিট করতে হলে এগুলো আমাদের খুবই দরকার। এবার আমরা যাব কারেন্ট ডিভিশন। কারেন্ট ডিভিশন আমাদের এটা 4 নাম্বার টপিক ছিল। তো এখন কারেন্ট ডিভিশনে আমরা যদি একটা সার্কিট এঁকে নেই, কারেন্ট কোথায় ভাগ হয় আঞ্জুমান বলো? কি হইছে? কারেন্ট কোথায় ভাগ কারেন্ট হয়? ভাগ হয় হ্যাঁ, কোন সার্কিটে কারেন্ট ভাগ হয়? যে প্যারালালি। হ্যাঁ, প্যারালাল। তাহলে আমি এইটা আঁকছি কি, এটা তো প্যারালাল রাখতেছি এখন, হ্যাঁ। সেটাই। তো যারা আসো এই যে ইলেকট্রনিক্সের ক্লাসগুলো মিস দেওয়ার চেষ্টা করবে না, রেগুলার ক্লাস করলে এই জিনিসগুলো বুঝতে সুবিধা হবে। মনে করো একটা ক্লাস মিস করলে পরবর্তীতে আরেকটা ক্লাস বুঝতে গেলে কিন্তু দেখো ঝামেলা হয়ে যাইতেছে। মানে এগুলা অনেক সহজ, তারপর আবার কিন্তু অনেক কঠিন। এখন আমি যে এইবার যে সূত্রটা শিখাবো, এটা হচ্ছে একদম তোমার ব্যাটারি না থাকলেও তুমি এইটা বের করতে পারো, এটা বের করতে পারো। আর আমি যেহেতু আমি আমার যে ইউটিউবে প্রথম লেকচারে আমি যেটা দেখাইছিলাম, সেটা কারেন্ট ডিভাইডার রুল ওই ভিতরে দেখাইছিলাম। তো সেখান থেকে ওই নিয়মে তোমরা বের করতে পারো। ওই নিয়মটা যদি বের করতে চাও, ওখানে তোমাদের ব্যাটারিটা খুবই দরকার হয়। ব্যাটারি থেকে সার্কিটের টোটাল কারেন্ট বের করতে হয়। তারপর এখন সার্কিটের টোটাল কারেন্ট তো তুমি ওই অবস্থায় বের করতে পারবে না, কারণ এখান তো ব্যাটারি নাই, এখান তো ধ্রুব কারেন্ট উৎস আছে, ধ্রুব কারেন্ট উৎস আছে বা ধ্রুব কারেন্ট সোর্স আছে। তো এইবার আমরা যে কাজটা করব, একটা সূত্র দিব, এই সূত্র দিয়ে তোমরা বের করবা। I1 তুমি যদি বের করতে চাও, আমি এই সার্কিটে আই তো এই দুইটা দিয়ে ভাগ হয়ে যাইতেছে, তো আমি এখান থেকে I1টা নির্ণয় করতে চাই। তুমি কিভাবে বের করবা সেটা, এই যে I1, যদি I1 বের করতে চাও, I1 এর সূত্রটা হচ্ছে টোটাল কারেন্ট ইনটু অপোজিট রেজিস্ট্যান্স। অপোজিট রেজিস্ট্যান্স আর, ঠিক আছে, টোটাল কারেন্ট ইনটু অপোজিট রেজিস্ট্যান্স আর, এটা হলো আমাদের I1। I1 বের করা, আর নিচে কি লাগবো, ডিভাইডেড বাই সাম অফ টু ব্রাঞ্চ রেজিস্ট্যান্স। এই দুইটা ব্রাঞ্চের রেজিস্ট্যান্স যোগ করে দেবো, টোটাল কারেন্ট লাগবে। এই যে টোটাল কারেন্ট লাগবে। এখন যদি ব্যাটারি থাকতো, তুমি ব্যাটারি থাকলে কিন্তু তো এই দুইটা তুল্যরোধ করে, তুল্যরোধকে যদি তুমি আই ইকুয়াল কি আমাদের বি ডিভাইড বাই আর, এই ব্যাটারিকে তুমি এই তুল্যরোধ দিয়ে ভাগ করতা, তাহলে টোটাল আই পাইতে না। তো আইটা বের করতে পারলেই তুমি এই সূত্রটা অ্যাপ্লাই করবা, যে টোটাল কারেন্ট, সার্কিটের টোটাল কারেন্টটা, তারপরে অপোজিট রেজিস্ট্যান্স, তুমি I1 বের করতেছো, তাহলে অপোজিট রেজিস্ট্যান্স কোনটা, এইটা I2, এই রেজিস্ট্যান্স মানে 30 ওহম, এই রেজিস্ট্যান্স এখানে বসাবা, তারপরে এই দুইটা যোগ করে দিবা, শেষ। সাম অফ টু ব্রাঞ্চ রেজিস্ট্যান্স। এই সূত্রটা কারো কোনো সমস্যা আছে বুঝতে? টু ব্রাঞ্চ রেজিস্ট্যান্সটা এখানে কি বসাবো? টু ব্রাঞ্চ রেজিস্ট্যান্স, ওইটা হ্যাঁ, ওহম, আমি ওইটা একটা যদি রোধ।
আমি এইবার যদি একটা তোমার এক্সাম্পল দিয়ে দেই তোমার আরো ক্লিয়ার হয়ে যাবে। আমি আইওয়ান কারেন্টটাকে বের করে দেখাই তাহলে। আইওয়ান কারেন্টটা যদি আমি বের করে দেখাই, তুমি এটা দেখবা যে এই যে আইওয়ানটা আমি যদি বের করে দেখো তো আইওয়ান, তোমরা আই2টা এখনই সবাই ক্যালকুলেটর নিয়ে পড়ছো না, ক্যালকুলেটর তোমরা আই2টা আমার একটু বের করে বলবা, আর আমি আপাতত তোমাদের আই1টা বের করে দেখাই। তো টোটাল কারেন্ট আমাদের সার্কিটের টোটাল কারেন্ট এখানে আমাদের মনে করো যে তোমার দেওয়া আছে 2 এম্পিয়ার। হ্যাঁ, সার্কিটের 2 এম্পিয়ার, তুমি আই ধরে নাও যে 2 এম্পিয়ার কারেন্ট আছে, 2 এম্পিয়ার। হ্যাঁ, এখন 2 এম্পিয়ার যদি হয়, বা তুমি এটা কারেন্ট ধরে না নিই আগে, আপাতত আমরা যেহেতু কারেন্টটা মূলত এখানে দেওয়া নাই, আমরা এটা কারেন্টটা ধরে না নিই, আমরা আইটা টোটাল আমরা সূত্র আগে দাঁড় করাই। টোটাল আই, আমি বলছিলাম কি টোটাল কারেন্ট মানে কত, টোটাল আই। তারপরে কি করবা, অপোজিট রেজিস্ট্যান্স কত, আই অন্তত বের করতেছি মানে কত, 20। তারপরে এই দুইটা দুইটা যোগ করবো আমরা, দুইটা যোগ করলে কত আসে, 20 + 30, এই হচ্ছে আমাদের আই1 কারেন্ট। এখন তুমি এখানে যদি 2 এম্পিয়ার ধরে নাও যে আমাদের 2 এম্পিয়ার টোটাল কারেন্ট, 2 এম্পিয়ার ধরলে তুমি আই1 পাই যাও। আবার তুমি আই2 কেমনে বের করবা, এই যে আই2 সার্কিট টোটাল কারেন্ট কত, আই, 20 কি হচ্ছে, তাহলে I গুণন 30 হবে, তারপরে 20 যোগ 30। অপোজিট রোধটা তো 20 না, ও অপোজিট তো সরি 30 হ্যাঁ, হবে না? 30, ঠিক হবে, আছে হ্যাঁ। বাহ। তাহলে অপোজিট রেজিস্ট্যান্স আমাদের 30। এইবার তুমি আই2 যদি বের করতে চাও, সার্কিটের টোটাল কারেন্ট নাও, কারেন্ট নেওয়ার পরে আই2 বের করতে চাইছি, তারপর অপোজিট রেজিস্ট্যান্স 20। এবার সার্কিটের টোটাল রেজিস্ট্যান্সের যোগফল 20 + 30। এতটুকুতে কারো কোনো সমস্যা আছে? না। তো এতটুকু বুঝতে হলো, এতটুকু আমাদের এই জিনিসগুলো ক্লিয়ারলি বুঝতে হবে। তো এবার তুমি আই এর মান চেঞ্জ করে, আই এর মান যে কোনো একটা জিনিস দেওয়া থাকতে পারে, এই আই এর মান তুমি এখানে বসাই তুমি কাজ করবা। বা আই এর মান তো সার্কিটে আমাদের দেওয়াই থাকবে, আমার ব্যাটারি দেওয়া থাকলে তো আমরা আই এর মান প্রথমেই বের করে নিব। আর যদি মনে করো কারেন্ট সোর্স দেওয়া থাকে, ধ্রুব কারেন্ট সোর্স দেওয়া থাকলে অঙ্কে উল্লেখই থাকবে যে এই ধ্রুব কারেন্ট সোর্স আমাদের এত এম্পিয়ার কারেন্ট প্রবাহিত করতেছে, ওই অবস্থায় আমাদের ওই টোটাল কারেন্টটা দেওয়া জানা থাকবে। তো আমি কিন্তু এখানে এক্সাম্পল হিসেবে আমি আরো একটা এক্সাম্পল দিব, ম্যাথমেটিক্স আরো একটা নিয়ে আসবো, তো ওখান থেকে আরো ক্লিয়ার হবে, ম্যাথমেটিক্স একটা করাইও দেবো। তো আজকে ক্লাস যারা মিস করছে তারা অনেক কিছু মিস করে ফেলাবে, কারণ এরপরে আমরা করাবো জেনার ডায়োডের ম্যাথমেটিক্স, 2019 সালে আসছে, আমরা সেই ম্যাথমেটিক্সগুলো করাবো। সেগুলো করাইতে হলে এগুলো কিন্তু আমাদের খুবই গুরুত্বপূর্ণ, এগুলো দরকার। এগুলো না হলে ওই সার্কিট সমাধান করা যা সম্ভব না, যদি বেসিক না জানে প্রথমেই। এখান থেকে যতটুকু বোঝো, দেখবা তোমার ইলেকট্রনিক্স বইটা পড়তে অনেক সুবিধা হবে, জিনিসগুলো বুঝলে একটু একটু সুবিধা হবে, পড়তে কষ্ট কম হবে। আর যদি মনে করো না বুঝতে পড়ো, তাহলে অনেক কষ্ট হবে এগুলো পড়তে। তো এইটা গেল। এইবার তুমি এই দেখো, এখানেও কিন্তু আমাদের কারেন্ট উৎস আছে, এটা আই1 কারেন্ট এদিকে যাইতেছে, এখানে আই পরিমাণ তড়িৎ প্রবাহিতেছে, আই কারেন্ট এদিকে ভাগ হইতেছে, এদিকে ভাগ হইতেছে। এখন দেখো, আমি যদি আই1টা বের করতে চাই, এখন আই1টা আমি কেমনে বের করব, দেখো তো আই1 এই সার্কিটের ক্ষেত্রে আমি আই1টা বের করতে চাই, এই সার্কিটের ক্ষেত্রে আমরা আই1 বের করতে চাই। আই1 কি হবে, আই1 হবে সার্কিটের টোটাল কারেন্ট আমাদের এখানে সার্কিট টোটাল কারেন্টটা দেওয়া আছে 10 এম্পিয়ার, আই ইকুয়াল দেওয়া আছে 10 এম্পিয়ার, এই অঙ্কটা দেওয়া আছে 10 এম্পিয়ার, আই ইকুয়াল 10 এম্পিয়ার দেওয়া আছে। তোমরা ওই যে শীটটা একটু ঠিক করে নিবা, বুঝছো, শীটটা হয়তো আমাদের আমি লিখি নাই আই ইকুয়াল 10, তোমরা আই ইকুয়াল 10 লিখে নিবা। তো এই যে আই ইকুয়াল 10 এম্পিয়ার আমরা বসাই দিলাম, তো সার্কিটের টোটাল কারেন্ট 10। এবার দেখো অপোজিট রেজিস্ট্যান্স, তাহলে আই1 এর অপোজিট রেজিস্ট্যান্স কারা, এই যে দেখো তো এই সাইডে সবগুলা অপোজিট রেজিস্ট্যান্স না, এগুলা এই দুইটা প্যারালাল করবো, এটার সাথে সিরিজ করবো, তারপর কি দেখো এটার সাথে প্যারালাল না, অপোজিট রেজিস্ট্যান্স না এগুলা সব হ্যাঁ। অপোজিট রেজিস্ট্যান্স। তার মানে এখন এগুলো আমরা তুল্য করব, তুল্য করে এইটার অপোজিট রেজিস্ট্যান্স, তার মানে এগুলো সবই অপোজিট রেজিস্ট্যান্স, এগুলো তুল্য করার মান এগুলো এখানে আমরা বসাই দিব। তো তুল্য করার মান কিভাবে বসাবো, দেখো দেখো তো এখানে 3 আর 6 কি আছে, প্যারালাল না, হ্যাঁ। 3 আর 6 আছে প্যারালাল। হ্যাঁ, এই যে 3, এই যে প্যারালাল চিহ্ন, এইটা হচ্ছে প্যারালাল চিহ্ন, এই 3 প্যারালাল করলাম, 3 আর 6 কি করলাম, প্যারালাল। তার সাথে এই 3 আছে কি, যোগ আকারে, সিরিজ, এই যে 3 করলাম। এইবার কি করবা, এখানে এই রেজিস্ট্যান্স দ্বয়ের যোগফল, মানে এই অপোজিট রেজিস্ট্যান্স আর এই রেজিস্ট্যান্স যোগ করবা। তার মানে এই রেজিস্ট্যান্সটা, এই যে অপোজিট রেজিস্ট্যান্সটা আর এই যে 3, এই রেজিস্ট্যান্সটা যোগ করে দিলেই হয়। তার মানে 3 প্যারালাল 6, অপোজিট রেজিস্ট্যান্স প্লাস 3 আর একটু আছে, তারপর এটার সাথে 3 যোগ করে দিলে আমাদের কিন্তু আই1 নির্ণয় করা শেষ।
তো এতটুকুতে বুঝতে কারো সমস্যা আছে এটা I1 বের করা? ওই চিহ্ন তো দেখতেছি না, একটু এই চিহ্ন ক্লিয়ার দেখতেছি না। প্যারালাল চিহ্ন দুইটা সমান সমানের মতো। হ্যাঁ, দেখছি। এতটুকুতে সমস্যা আছে? কেন ওইখানে ওইখানে যদি 3 × 6 / 3 + 6 লিখে দিতাম হয়তো না? ওই অবশ্যই। চিহ্ন না লিখ। এটা তো আমি দেখাইছি, তুমি ক্যালকুলেশন করার সময় তো এইভাবেই লিখবা। এই যে আমি আবার লিখে দিতেছি তাহলে এই লাইনটা আবার 10 প্লাস, ভালো কথা মনে করছো। তো 3 × 6 ডিভাইডেড বাই 3 + 6, এই কাজটাই তো তুমি করবা প্যারালাল করার সময়। তো এখানে 3 × 6 ডিভাইড বাই 3 + 6, তারপরে এটার সাথে 3 যোগ করবা, তারপরে এইটার সাথে কি করবা, এটা যে রেজাল্ট আসবে সেটার সাথে আবার 3 যোগ করবা। এই এবার বুঝছো? এখন বুঝছি। তার মানে হচ্ছে ওই যে অপোজিটের সাথে হচ্ছে যেটা বের করব ওইটা যোগ হইব নিচে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, অপোজিট রেজিস্ট্যান্স মানে আমাদের যে রেজিস্ট্যান্স কারেন্ট বের করবো ওই রেজিস্ট্যান্স আর অপোজিট রেজিস্ট্যান্সের দুইটা টোটাল দুইটাই যোগ হয়ে যাবে। হ্যাঁ বুঝছি, এতক্ষণ বুঝছিলাম যে হয়তো সবগুলা মানে একসাথে যোগ হইব। না, এখন এখন এই এতটুকুতে কারো কোনো সমস্যা আছে? কেউ প্রশ্ন থাকলে প্রশ্ন করো একটু। না, এই সমস্যা আমার। পিত্রিকা পূজা, ফারজানা ইয়াসমিন, নওশিন, তারপর আরো কে কে আছে আমি তো সবাইকে দেখতে পাই না, কিন্তু হ্যাঁ বুঝতে পারছি। অনেকের নাম আমার মুখস্থ সমস্যা আছে। হয়। এই জন্য তাদেরকে জিজ্ঞেস করি যাদের নাম আই আমার যদি মুখস্থ আছে। না দেওয়া থাকে, শোনো, আই যদি না দেওয়া থাকে আমি এটা বের করতে পারি না, ভোল্টেজ না দেওয়া থাকলে। সেটাই, ভোল্টেজ দেওয়া না থাকলে তুমি বের করতে পারো না। ওই সময় আমরা সরাসরি এই সূত্র ব্যবহার করলে কিন্তু আমরা বের করতে পারি। আর যদি কারেন্ট উল্লেখ থাকে, ব্যাটারি নাই, হ্যাঁ, ভোল্টেজটা তো দেওয়ার না থাকলে আইটা বের করা তুমি আমাকে শিখিয়ে দাও। ভোল্টেজ ব্যাটারি না থাকলে তুমি তো আই তো বের করতে পারবা না। এখানে যদি ব্যাটারি উল্লেখ না থাকে তুমি আই কিভাবে বের করবা? আচ্ছা। কারণ এটা এটা হচ্ছে কি আমাদের তুল্য করতে হয়। তুল্য রেজিস্ট্যান্সকে কি করতে হয় আমরা এটা তো জানতাম। এরকম একটা যদি সার্কিট থাকতো, এরকম আমি শর্ট কোথাও দেখাবো, একটা শর্ট এখানে দেখাই। দেখো, এরকম যদি আমাদের থাকতো, এরকম একটা প্যারালাল সার্কিট আছে, তারপরে এখানে একটা ব্যাটারি লাগানো আছে, এরকম একটা ব্যাটারি লাগানো আছে এখানে। এখন মনে করো এটা ব্যাটারি ভোল্টেজ বি, সার্কিটের টোটাল কারেন্ট আই এম বের করতে চাই। তো এই দুইটা আছে প্যারালাল। এই দুটো যদি প্যারালাল থাকে তাহলে আমরা কি করব, প্যারালাল আরপি বের করব। আরপি ইকুয়াল কি করব, এটা হচ্ছে R1 রেজিস্ট্যান্স, এটা হচ্ছে R2 রেজিস্ট্যান্স। তো কি করব, R1 R2 আর ডিভাইড বাই R1 প্লাস R2, এটাই তো করতাম। এখন এইটা করার পরে এইটারে কি করতাম, আই ইকুয়াল বি ডিভাইড বাই আর। তার মানে কি করতাম, আইটা যদি বের করতে চাইতাম তার বিকে